হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আমাদের এই ভিডিওটাতে আমরা কথা বলবো কানাডার একটা অত্যন্ত খ্যাতনামা একটা কলেজ নিয়ে, সেটার নাম হচ্ছে কনফেডারেশন কলেজ। এবং এই টপিকে এবং এই কলেজ সম্পর্কে কথাবার্তার জন্য আমাদের সাথে উপস্থিত আছে বিশ্বজিৎ চক্রবর্তী ভাইয়া। তো ভাইয়া, এখন চলেন আমরা জেনে নিই কনফেডারেশন কলেজ সম্পর্কে। জি, যেটা হচ্ছে কনফেডারেশন কলেজ সম্পর্কে আমি প্রথম বলি। এই কলেজটা এস্টাবলিশড হচ্ছে 1967-এ। এই কলেজটা হচ্ছে অন্টারিওতে অবস্থিত। অন্টারিও হচ্ছে ওদের মোস্ট পপুলার একটা স্টেট। তো অন্টারিওর মধ্যে এই কলেজটা এস্টাবলিশড হচ্ছে নর্থ থান্ডারবে এই জায়গার নাম, এবং ওদের মেইন ক্যাম্পাসটা হচ্ছে থান্ডারবেতে। এইরকম আরও ওদের কনফেডারেশন কলেজের আরও 8টা রিজিওনাল ক্যাম্পাস আছে, টোটাল 9টা ক্যাম্পাস ওদের হচ্ছে। কলেজটাও অনেক বড় কলেজ, যেটা হচ্ছে 130 একর জুড়ে ক্যাম্পাস। এর সাথে ওদের প্রায় 58 ফুল টাইম কোর্সেস অফার করে। তাতে বিজনেস হতে শুরু করে ইঞ্জিনিয়ারিং, সায়েন্স, টেকনোলজি, এই ধরনের অনেক কোর্স আছে। আর প্রায় 6,000 to 7,000 ফুল টাইম স্টুডেন্ট পড়াশোনা করে। আউট অফ দ্যাট ওদের মেইনলি হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অনেক বেশি এবং ইন্ডিজিনাস স্টুডেন্ট। এটাও যেহেতু ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অনেক বেশি, ওদের অ্যাকোমোডেশনের কোনো সুবিধা আছে? কনফেডারেশন কলেজে নিজেদের ওদের আপনি চাইলে কলেজের অ্যাকোমোডেশনে থাকতে পারেন, অথবা চাইলে আপনি পার্সোনাল অ্যাকোমোডেশন নিয়েও থাকতে পারেন। তো এই কনফেডারেশন কলেজের এন্ট্রি রিকোয়ারমেন্টটা কি কি? রিকোয়ারমেন্টগুলো কি কি আছে? মিনিমাম ডিপ্লোমা এবং অথবা অ্যাডভান্স ডিপ্লোমার জন্য যেটা এইচএসসির পরে যায়, তাতে এইচএসসি মিনিমাম 60% মার্কস থাকতে হবে এবং আইএলটিএস থাকতে হবে 6, নোভেল 5.5। পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রামগুলোর জন্য আইএলটিএস এর রিকোয়ারমেন্ট একটু বেশি, 6.5 উইথ নোভেল লেস দেন 6। আর ব্যাচেলর ডিগ্রিতে মিনিমাম 55% মার্কস থাকতে হবে। আচ্ছা, তো কনফেডারেশন কলেজে পড়তে যাওয়ার ক্ষেত্রে কি স্টাডি গ্যাপটা কোনো ইস্যু ক্রিয়েট করবে নাকি? স্টাডি গ্যাপটা আসলে বাংলাদেশি স্টুডেন্টদের ক্ষেত্রে একাডেমিক্যালি মানে ইউনিভার্সিটি বা কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে যেরকম না, আসলে মেইনলি ভিসার জন্য এটা একটু মানে প্রবলেম করে। তো স্টুডেন্টদের চেষ্টা করতে হবে যতটুকু কম একাডেমিক গ্যাপ হয় ততটা ভালো। আমরা অ্যাডভাইস করি স্টাডি গ্যাপ শুড নট বি মোর দ্যান 2 ইয়ার্স। ওকে, যেন না হয়, এটা আইডিয়াল। তো যদি কোনো স্টুডেন্টের ওরকম প্রপার লজিক থাকে যে সে কেন স্টাডি গ্যাপ হয়েছে, অবশ্যই সেটাও অ্যাকসেপ্টেবল। তো চেষ্টা করতে হবে যতটুকু স্টাডি গ্যাপ যতটুকু স্টাডি গ্যাপ কম রাখা যায়। তো ভিউয়ার্স, এটা একটা ইম্পর্টেন্ট টিপ আমরা নিয়ে নিতে পারি যে স্টাডি গ্যাপটা যতটা কম রাখা যাবে ততটুকুই আপনি বেনিফিটেড হবেন। আচ্ছা, তো এই কনফেডারেশন কলেজের ক্ষেত্রে মানে ভিসা প্রসেসিংয়ের যে ব্যাপারটা অথবা অফার লেটারের যে ব্যাপারটা, ওটা মানে কতদিনের মতো সময় লাগে? কনফেডারেশন কলেজে অ্যাপ্লিকেশনের টাইম ফ্রেম মানে রিটার্ন টাইমটা অ্যারাউন্ড 1 to 2 উইকস। ওকে, অনেক শর্ট টাইম। সময়ের ভিতরে অ্যাপ্লিকেশনের একটা ডিসিশন পেয়ে যাবেন। আমরা প্রত্যেকটা স্টুডেন্টদেরকে গাইড করি যে প্রত্যেকটা ইউনিভার্সিটি এবং কলেজের অ্যাপ্লিকেশনে কত টাইম লাগে সেটা না বিবেচনা করে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে দেখতে হবে যেটা ম্যাক্সিমাম ইউনিভার্সিটি এবং কলেজের সিটগুলো কিন্তু খুব দ্রুত ফিল আপ হয়ে যায়, শুধু বাংলাদেশ থেকে না, ওয়ার্ল্ডের সব দেশ থেকে অ্যাপ্লাই করে। সো যত দ্রুত সম্ভব অ্যাপ্লাই করাটা বেটার। আচ্ছা, আর আমাদের দেশ থেকে যারা অ্যাপ্লাই করে মোস্ট অফ দ্য স্টুডেন্টসের একটা কমন একটা ইস্যু থাকে যে আইএলসটা দেওয়া হয়ে থাকে না, অথবা আইএলসের মার্কসটা কম থাকে। তো এই জিনিসটা কি কোনোভাবে এফেক্ট করবে কনফেডারেশন কলেজে ভর্তির ক্ষেত্রে? কনফেডারেশন কলেজ বা কানাডার অন্য কলেজগুলো তারা যেটা করে, আপনার দুইটা অপশন, আইদার আপনাকে যে রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে, আদারওয়াইজ আপনাকে ইংলিশ কোর্স নিয়ে অ্যাপ্লাই করতে হবে। তো আমরা আমাদের প্রিভিয়াস অভিজ্ঞতা থেকে দেখেছি ইংলিশ কোর্স নিয়ে অ্যাপ্লাই করলে ভিসা হওয়ার চান্সেস কম থাকে। সো ইন দ্যাট সেন্স আমরা প্রত্যেকটা স্টুডেন্টদেরকে বলি, যদি আপনার আইএলটিএস স্কোর কম থাকে, আপনি যদি পসিবল হয় আপনি আরেকবার আইএলটিএস দেন, অথবা ডুওলিঙ্গো টেস্ট আছে, অল্টারনেটিভ অন্যান্য টেস্ট আছে, পিটি আছে, এগুলো দিতে পারেন। যেগুলো যেমন ডুওলিঙ্গো টেস্ট দিলে 1 দিন বা 2 দিনের ভিতরে 2-3 দিনের ভিতরে রেজাল্ট পেয়ে যাবেন। হ্যাঁ, ফিও কম আছে, তো সেটা ট্রাই করা যেতে পারে। ওকে, আর এই সম্পূর্ণ প্রসেসটা এবং পড়ালেখার এই পুরো কস্টটা কীরকম? কনফেডারেশন কলেজে টিউশন ফিস অ্যারাউন্ড 16,000 থেকে 17,000 কানাডিয়ান ডলার পার ইয়ার। এর পাশাপাশি স্টুডেন্টের লিভিং এক্সপেন্স আছে অ্যারাউন্ড 8,000 to 10,000 কানাডিয়ান ডলার। সব মিলিয়ে একটা স্টুডেন্টের অ্যারাউন্ড যদি 15-16 লাখ টাকা বাংলাদেশি টাকায় বাজেট থাকে, মোটামুটি 1 বছরের পড়াশোনা এবং লিভিং এক্সপেন্সটা হয়ে যায়। তো স্টুডেন্টদের যেটা করতে হয়, প্রথমে অ্যাডমিশন হওয়ার পরে স্টুডেন্টদেরকে
মিনিমাম 6 মান্থের টিউশন ফি পেমেন্ট করতে হয়। আচ্ছা, পেমেন্ট করে ভিসা ফিটি দিয়ে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হয়। বাকি 6 মাসের টিউশন ফিসটা ওখানে যাওয়ার পরে 6 মাস পরে নেক্সট সেমিস্টার শুরুতে দেওয়া যায়। সেমিস্টার সেমিস্টার ওয়াইজ আর কি পে করা যেতে পারে। ওকে, তো এবার আমার খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে স্টুডেন্ট যদি চায় সে তো নিজে থেকে অ্যাপ্লাই করতে পারে, মানে প্রোগ্রামগুলো অথবা এই অ্যাপ্লিকেশনের সিস্টেমটা তো এভাবেই বিল্ড করা যে একজন ছেলে মানে অন হিজ ওন সে অ্যাপ্লাই করতে পারবে এবং প্রসেসটা দিয়ে যেতে পারবে। সো সেটা না করে একজন স্টুডেন্ট কেন পিনাকেলের সাহায্য নেবে? এটা আপনি একটা খুব ভালো একটা কোয়েশ্চেন করেছেন, যেটা হচ্ছে আসলে স্টুডেন্ট কেন করতে চায়। এটার পিছনে একটা জিনিস যেটা হচ্ছে আপনি আসলে যদি প্রফেশনালি যেমন যদি আপনি কোথাও থেকে খুব ভালো সার্ভিস নিতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রফেশনালদের কাছে আসতে হবে। অবশ্যই। নাম্বার 2 যেটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট বাংলাদেশ থেকে ধরেন অ্যাডমিশন হয়ে গেল, অ্যাডমিশন হওয়ার সময় অনেকেই মিনিমাম এন্ট্রি রিকোয়ারমেন্টটা জানে না। অনেক স্টুডেন্ট অ্যাপ্লিকেশন ডেডলাইন শেষ হয়ে গেছে কিনা জানে না, তো দেখা গেছে অ্যাপ্লিকেশন করে দেয়, অনেক সময় অ্যাপ্লিকেশন আনসাকসেসফুল হয়। ইন দ্যাট সেন্স আসলে আমার মনে হয় এজেন্টের কাছে যোগাযোগ করা উচিত, যেটা আমরা স্টুডেন্টদেরকে করি। নাম্বার 2 যেটা হয়, যেমন একটা স্টুডেন্টের ভিসার জন্য যখন অ্যাপ্লাই করে, ভিসা রিফিউজ হওয়ার কিন্তু অনেকগুলো কারণ আছে। মোস্ট ইম্পর্টেন্ট যেমন অনেকগুলো কারণ আছে, যেমন একটা স্টুডেন্টের স্টাডি প্ল্যান সুন্দর করে লিখতে হয় না, এটা হলে ভিসার চান্সেস কমে যেতে পারে। তো ওইটার ক্ষেত্রে আমরা তো প্রায় অনেক বছর আমাদের প্রতিষ্ঠানটা মোর দেন 16-17 ইয়ার্স আমরা প্রত্যেকটা স্টুডেন্টদেরকে স্টাডি প্ল্যানের ব্যাপারে খুব ভালোভাবে গাইড করি, যাতে স্টুডেন্টদের ভিসা পাওয়ার চান্সেস বেশি থাকে। অন্যান্য ব্যাপারে যেগুলো আমরা তো আসলে কোনো ডকুমেন্ট করে দেই না, কিন্তু স্টুডেন্টদেরকে আমরা যেই পরামর্শটা দেই আসলে মানে একদম স্টেপ বাই স্টেপ প্রপারলি যাতে তারা সেটা প্রফেশনালি যাতে করতে পারে। অনেক সময় দেখা যায় যে গ্যাপ থেকে যায় অথবা ল্যাকিংস থেকে যায়, যে কোনো একটা জিনিসটা তো খুব ট্রিকি আসলে বাইরে পড়তে যাওয়া অ্যাপ্লিকেশনের ব্যাপারটা, তো কোনো একটা ফাঁকফোকর থাকলেই দেখা যায় যে ক্যান্সেল হয়ে যাওয়ার চান্সেস থাকে। তো ভাই আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে আপনি পিনাকেলকে কতটুকু রিলায়েবল মনে করেন? পিনাকেল আসলে আমি তো পিনাকেলে আমাদের পিনাকেল প্রতিষ্ঠানটা অনেক বছর যাবৎ বাংলাদেশে করছি, প্রায় 17 বছর অপারেশনে আছি, প্রায় 17 বছর। আমরা আসলে কানাডার ক্ষেত্রে যেমন স্টুডেন্টদের বা কনফেডারেশন কলেজ যেটাই বলেন, আমরা কানাডার ক্ষেত্রে যেটা করি স্টুডেন্টদের কিন্তু ভিসার আগে কোনো চার্জ করি না। হ্যাঁ, আমরা শুধুমাত্র চার্জ করি স্টুডেন্ট ভিসা পাওয়ার পরে। তো ইন দ্যাট সেন্স আপনার সো বেসিক্যালি ভিসা হাতে না পাওয়া পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না সে সাকসেসফুল হচ্ছে ততক্ষণ চার্জ করা হয় না। ওকে ওকে। স্টুডেন্ট অ্যাপ্লিকেশন ফি হতে শুরু করে ভিসা ফি হতে শুরু করে স্টুডেন্টের টিউশন ফি সে সব নিজে পেমেন্ট করতে পারে। তো ইন দ্যাট সেন্স আমার মনে হয় না কোনোভাবেই আমাদের কোনো ইকোনমিক ইনভলভমেন্ট থাকে যেটা দিয়ে একটা স্টুডেন্টের আসলে লুজার হওয়ার চান্সেস আছে। নাম্বার 2 আরেকটা ব্যাপার যেটা হচ্ছে আমরা চাই যাতে প্রত্যেকটা স্টুডেন্ট সাকসেসফুলি তাদের এই জার্নিটা শেষ করুক। হ্যাঁ, এই জন্য আমরা আসলে আন্তরিকতা নিয়ে কাজ করি, আন্তরিকভাবেই কাজ করি। তো আমার মনে হয় এইগুলোই হচ্ছে আমাদের স্ট্রেংথ। আচ্ছা, আমি এবার একটু জানতে চাই যে পিনাকেলের মাধ্যমে যারা অ্যাপ্লাই করে থাকে তাদের সাকসেসের রেটটা কতটুকু? আমাদের কিন্তু সাকসেস রেশিও খুবই ভালো, বিকজ আমরা ওরকম ফিটিং করে স্টুডেন্ট নেই। স্টুডেন্টদের যে কেউ আসলো বললো যে আমি কানাডার জন্য অ্যাপ্লাই করতে চাই, আমরা ওইভাবে করি না। ক্যাপাবিলিটি ওয়াইজ আপনারা আর কি করি। তো ইন দ্যাট সেন্স আপনার যদি ভিসা তো গ্যারান্টি দিয়ে বলা যাবে না যে ভিসা হবেই, কিন্তু আমরা কিছু রিকোয়ারমেন্ট আছে, দেখি সব রিকোয়ারমেন্টগুলো ফুলফিল হলে তাহলে অ্যাপ্লাই করি। ইন দ্যাট সেন্স ভিসা খুব ভালো হয়। ওকে, এবার ভাই আমি একটা খুব ইম্পর্টেন্ট বিষয় জানতে চাচ্ছি যে স্টুডেন্টের ক্ষেত্রে কি সাজেশনস থাকবে আপনার, যে কোন বিষয়গুলো ব্যাপারগুলোতে তাকে সতর্ক থাকতে হবে, সেগুলো যদি একটু বলতেন। একটা স্টুডেন্ট যখন কানাডা বলেন বা ইউএসএ বলেন বা অস্ট্রেলিয়া বলেন, যে কান্ট্রির জন্য স্টুডেন্ট অ্যাপ্লাই করুক, ফার্স্ট অফ অল তাকে অ্যাওয়্যার থাকতে হবে সে আসলে পুরো প্রসিডিওরটা সম্পর্কে জানে কিনা। আমরা ম্যাক্সিমাম টাইম স্টুডেন্টদেরকে বলি যে ভাই আপনারা স্টাডি করেন, আমরা কয়েকটা ইউনিভার্সিটির কথা বলি, কিছু ইনস্টিটিউটের কথা বলি যে আপনি এখানে অ্যাপ্লাই করার আগে রিসার্চ করেন। তো রিসার্চটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আপনাকে যে কোনো ইউনিভার্সিটি কলেজে অ্যাডমিশন নেওয়ার আগে খুব ভালোভাবে রিসার্চ করতে হবে যে কোন ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করবেন, এটা কোথায় অবস্থিত, টিউশন ফিস কেমন,
যাতে আপনি পরবর্তীতে কোনো এজেন্সির কাছে কোনো ব্লেম দেওয়ার অপশন না থাকে, বা এজেন্সি আপনাকে ভুল বুঝাবে কিভাবে, আপনি যদি নিজেই সবকিছু মানে নিজে সবকিছু সম্পর্কে অ্যাওয়ার থাকাটা খুব জরুরি। এরপরে যেটা হবে, এরপরে প্রসিডিংটা কি, আপনি অ্যাপ্লাই করবেন। যখন অ্যাপ্লাই করবেন, আপনি প্রত্যেকটা ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্টটা আপনি ওয়েবসাইটে দেখে নিতে পারেন, প্রত্যেকটা খুব ইজি সিম্পল। এবং আপনার এজেন্সি আপনার মাধ্যমে অ্যাপ্লাই করে দিলে আপনার ইমেলটা ইউজ করতে পারবেন সবসময়, যাতে আপনার করেসপন্ডেন্সটা আপনার কাছে থাকে। তো সেক্ষেত্রে ইউনিভার্সিটি আপনার সাথে ডিরেক্ট করেসপন্ডেন্স করবে। আপনি যখন ইউনিভার্সিটি থেকে অফার লেটার আসবে, আপনি আপনার টিউশন ফিস আপনার নিজের অ্যাকাউন্ট থেকে ইউনিভার্সিটির অ্যাকাউন্টে পাঠিয়ে দেবেন। মানে সেই ক্ষেত্রে কোনো হিডেন কমিউনিকেশনের সুযোগ থাকছে না, কি সব ট্রান্সপারেন্ট থাকছে। ইউনিভার্সিটির সাথে আপনি টিউশন ফি পাঠিয়ে দিলে আপনি নিজেও, মানে এজেন্সি ট্রান্সপারেন্ট থাকবে, আপনি নিজেও ক্লিয়ার থাকবেন প্রসিডিংটা সম্পর্কে। জি। এরপরে আপনি টিউশন ফি পাঠিয়ে দিয়ে যখন ভিসার জন্য জমা দিবেন, ভিসার ফাইলটা আপনি নিজে দেখে নেবেন, আর যদি সম্ভব হয় আপনি নিজে জমা দিবেন, যদি সম্ভব না হয়, যদি অনলাইনে সাবমিশন হয়, আপনি নিজে সাথে থেকে অ্যাপ্লাই করে দিবেন। এবং অ্যাপ্লাই করার পরে স্টুডেন্টদেরকে নিজেদের ইমেল অ্যাড্রেস ইউজ হলে তো স্টুডেন্ট নিজেই জানতে পারবে অ্যাপ্লিকেশন প্রসিডিং। মানে আমার কথা হচ্ছে, একটা স্টুডেন্টকে পুরোপুরি অ্যাওয়্যার থাকতে হবে কোথায় কি মানে করছে, মানে অ্যাওয়ারনেসটাই আর কি মূল। তো দর্শক, আমরা এতক্ষণ ধরে জেনে নিলাম যে কিভাবে প্রসেসিংটা করতে হয় বাইরের দেশে পড়তে যাওয়ার জন্য ভিসার যে অ্যাপ্লিকেশনটা, এটা পুরোপুরিভাবে কিভাবে সতর্কতার সাথে করতে হয় সেসব কিছু জেনে নিলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবাইকে সাহায্য করলে প্লিজ শেয়ার করবেন। ধন্যবাদ।